হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু সাইক টক্স। সাইক টক্সে আজকে আমরা যে সাইকোলজিক্যাল ফেনোমেননটা নিয়ে কথা বলবো সেটি হলো স্টকহোম সিনড্রোম। স্টকহোম সিনড্রোম জিনিসটা কি সেটা আমরা একটা ছোট স্টোরি অথবা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরা যাক একজন মানুষ খুব এবিউসিভ একটা রিলেশনশিপে আছে, কিন্তু সে সেখান থেকে বের হতে পারছে না বা বের হতে চাচ্ছেও না। আবার ধরা যাক কাউকে অপহরণ করে ধরে নিয়ে যাওয়া হলো, কিন্তু তারপর দেখা যাচ্ছে সে তার অপহরণকারীর প্রতি এক প্রকার একটা ইমোশনাল রেসপন্স বা ইমোশনাল একটা ডিপেন্ডেন্সি গ্রো করে ফেললো। এই জিনিসগুলো আসলে কেন হয়, এটার কারণটা কি? এরকমই একটা ঘটনা ঘটেছিল 1973 সালে সুইডেনের স্টকহোমে। দেখা যায় যে একটা ব্যাংক ডাকাতি করা হলো এবং তারপর সেখানে যাদেরকে ক্যাপটিভ হিসেবে বা যাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হলো তারা তাদের অপহরণকারীদের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ দায়ের করতে তৈরি ছিল না বা তৈরি করতে চাচ্ছিলও না। এই জিনিসটা আসলে কেন হচ্ছে, এই জিনিসটা নিয়ে কাজ করতে গেলেন আমাদের সুইডিশ একজন সাইকিয়াট্রিস্ট নিলস বেজোর। 1973-এ সুইডেনের স্টকহোমের এই কাহিনীটার উপর নির্ভর করেই তিনি যে থিওরিটা দিয়েছিলেন সেটি হলো স্টকহোম সিনড্রোম। এখন এই স্টকহোম সিনড্রোমের পেছনে সাইকোলজিক্যাল রেসপন্সগুলো কী সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে পারি। প্রথমতই বলা যায় ট্রমা বন্ডিংয়ের কথা। ট্রমা বন্ডিং জিনিসটা কি? দেখা যায় কোনো একটা এবিউসিভ রিলেশনশিপ যেটার কথা আমরা বলছিলাম সেখানে একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের উপর একজন মানুষ তার ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি করে ফেলতে পারে, অথবা সে যেখান থেকে অ্যাবিউজড হচ্ছে সেখান থেকে বের না হওয়ার তার মধ্যে এক প্রকার ইমোশনাল রেসপন্স কাজ করতে পারে, সে সেখান থেকে বের হতে চায় না। সেটা একটা ট্রমা বন্ডিংয়ের মধ্যে কাজ করে ফেলে। দেখা যায় তার পার্টনার মাঝে মধ্যে তাকে ভালোভাবে ট্রিট করলেও বেশিরভাগ সময় খারাপভাবে ট্রিট করে, কিন্তু সে সেই ভালোভাবে ট্রিট করার অংশটাও ধরে রেখেই সেখান থেকে আর বের হতে চাচ্ছে না বা পারছে না। এরপর বলা যায় কগনিটিভ ডিসোনেন্সের কথা। কগনিটিভ ডিসোনেন্স জিনিসটা কি? কগনিটিভ ডিসোনেন্স জিনিসটা হলো একই সময়ে দুটো বিপরীতমুখী চিন্তা নিজের মধ্যে ধারণ করা। যেমন বলা যায় স্মোকিংয়ের কথা। আমরা সকলে জানি যে স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, বাট স্টিল অনেক মানুষ জেনে বুঝে স্মোকিং করে। এখন এই জিনিসটা কেন হয়? কারণ সে দেখা যাচ্ছে যে একই সাথে একটা সত্য আর একটা মিথ্যা কথা নিজের মধ্যে ধারণ করছে, সে বের হতে পারছে না সেখান থেকে। এবং সর্বশেষে বলা যায় লার্নড হেল্পনেসের কথা। মানুষের মধ্যে একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট কাজ করে। দেখা যায় যে মানুষ তার সার্ভাইভালের প্রতি বেশি ঝুঁকে থাকে এবং সে কারণেই দেখা যায় যে তার সার্ভাইভালের জন্য যা যা প্রয়োজন সে তা করতে তৈরি থাকে। এবং এই লার্নড হেল্পনেস জিনিসটা হলো সেটাই যে সে দেখা যাচ্ছে যে এখানে আর কোনো আশা নেই, সুতরাং সে নিজে থেকে শিখে নেয় যে যেহেতু কোনো আশা নেই সেহেতু আমার সার্ভাইভ করতে হইলে আমি যেভাবে পারি সেভাবে আমার সার্ভাইভ করতে হবে। এই জন্যই আমরা দেখতে পাই যে স্টকহোম সিনড্রোমে বা এরকম যে কোনো একটা অপহরণ কেসে দেখা যায় যে যখন অপহরণকারীর প্রতি কোনো একটা ইমোশনাল বন্ডিং তৈরি হয় সেটা তৈরি হয় এই কারণেই, কারণ তার মধ্যে একটা সার্ভাইভালের পেস কাজ করবে, সার্ভাইভালের ইনস্টিংক্ট কাজ করে। মূলত এই জায়গাগুলো থেকেই স্টকহোম সিনড্রোম জিনিসটাকে আমরা এক্সপ্লেইন করতে পারি। এবং স্টকহোম সিনড্রোম জিনিসটা কিন্তু আসলে শুধু ওই ডাকাতির মধ্যে সীমাবদ্ধ থাকে না। পরবর্তীতে আমরা যেগুলো বললাম যে অ্যাবিউসিভ রিলেশনশিপ থেকে শুরু করে ওয়ার্ক প্লেস বা হোম প্লেস বা সোসাইটিতে এরকম অনেক জায়গায় এ ধরনের উদাহরণ কিন্তু আমরা দেখতে পাই। তো এখন এটা থেকে বের হওয়ার আসলে উপায় কী বা এটা থেকে আমরা কীভাবে নিজেদেরকে মুক্ত করতে পারি? প্রথমত যে জিনিসটা সেটা হলো রেকগনিশন করা অথবা জিনিসটাকে বোঝা, সেলফ রিয়েলাইজেশন করা যে জিনিসটা আসলে কেন হচ্ছে বা আমি কেন এখান থেকে বের হতে পারছি না। এমনকি ইমোশনাল রেসপন্সটাকে নিজের মধ্যে বোঝা বা নিজের মধ্যে ধারণ করা যে কোনটা আমাকে ট্রিগার করছে সেটা। এবং একটা প্রপার থেরাপি আমাদেরকে হেল্প করতে পারে এই জায়গা থেকে বা এই সমস্যা থেকে উত্তরণের জন্য। ধন্যবাদ সবাইকে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং সাইক টক্স।